এত বেশি কথা বলো কেন? চুপ করো, শব্দহীন হও। হ্যাঁ, তিনি প্রয়োজনের বেশি কথা বলতেন না একদমই, কিন্তু তাঁর কলমের কথায় আমি আপনি সবাই মুগ্ধ। সাহিত্য জগৎ সমৃদ্ধ। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দের পরে বাংলা সাহিত্য জগৎকে সম্পূর্ণতা প্রদান করার দায়িত্ব যেন তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশের উত্তরসূরি হিসেবেও পরিচিত ইনি কে? স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ, আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। তাকে কি শুধুই কবি বলবো? না, তার পরিচয় অনেক। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কি অদ্ভুত না? সাহিত্য জগতে মেলবন্ধন বুঝি এভাবেই ঘটে। আমরা কবিগুরুর লাইন দিয়েই আরেক কবি শঙ্খ ঘোষের আলোচনায় মেতে উঠেছি। এভাবেই তো যুগে যুগে জনমে জনমে আমাদের মনের গভীরে ভালোবাসা দিয়ে জড়ানো থাকবে এনাদের লেখা। ঠিক একই রকমভাবে কবি শঙ্খ ঘোষও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক কাজ করে গেছেন। আর সেই জন্যই শঙ্খ ঘোষের আলোচনার শুরুটা আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন দিয়েই না হয় শুরু করলাম। তবে এই যে বললাম শঙ্খ ঘোষও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে অনেক কাজ করেছেন, সে কথায় আরেকটু পরে আসছি। একাধারে তিনি গল্পকার, সাহিত্য সমালোচক এবং রবীন্দ্র বিশেষজ্ঞও বটে। দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, মুখ ঠেকে যায় বিজ্ঞাপনে, এই কাব্যগ্রন্থগুলি দিয়েই সাহিত্য জগতে পদার্পণ শঙ্খ ঘোষের। গদ্য রচনাও বিপুল সংখ্যক। অনেকের কাছেই কবিতা মানে বেশ কঠিন একটা বিষয়, আবার অনেকেরই ধারণা কবিতা মানেই শেষ লাইনে ছন্দ মিলে যাবে, তবেই সেটি কবিতা রূপে গণ্য হবে। কবি শঙ্খ ঘোষ কিন্তু এই ধারণা একেবারেই বদলে দিয়েছেন। খুব সহজ করে পাঠকের হাতে তুলে দিয়েছেন শূন্যের ভিতরে ঢেউ, বিরলতা, মেয়েদের পাড়ায় পাড়ায়, ত্রিতাল প্রভৃতি লেখা, যাতে কবিতাগুলো আরো সহজ হয়ে উঠেছে পাঠকের কাছে। কবিতার মধ্যে আনলেন আধুনিকতা। গদ্য কবিতা রচনা করলেন আধুনিক বাংলা কবিতার ধারক শঙ্খ ঘোষ। 1932 সালের 5ই ফেব্রুয়ারি বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ অবিভক্ত ভারত অর্থাৎ বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন শঙ্খ ঘোষ। তাঁর পেশা ছিল অধ্যাপনা, নেশা ছিল কলম পোকা। হ্যাঁ, ঠিকই বলছি। কলকাতার বঙ্গবাসী, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। 1960 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ওয়ার্কশপে অংশ নেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়, সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেন। সেই সময়ের অনেক ছাত্রছাত্রী এই আদর্শ শিক্ষকের সংস্পর্শে এসে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছে। এই কর্মজীবনের পাশাপাশি তিনি সাহিত্য রচনাতেও মনোনিবেশ করতেন। কলেজে পড়ার সময় একবার শঙ্খ ঘোষের উপর দায়িত্ব পড়ল সাহিত্য পাঠ্যক্রমে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর। শঙ্খ ঘোষ তখন সবেমাত্র লেখালেখি শুরু করেছেন। এত বড় একজন সাহিত্যিককে একা আমন্ত্রণ করতে যাবেন, এই ভেবে বেশ ভয়েই ছিলেন তিনি। সাহস করে বেরিয়ে পড়লেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জানতে পারলেন তিনি সেই সময় বাজারে গেছেন। এত বড় একজন সাহিত্যিক তিনি কিনা নিজেই বাজার করতে গেছেন। এসব ভাবতে ভাবতেই দেখলেন লুঙ্গি আর ফতুয়া পরিহিত একজন ব্যক্তি দুহাতে বাজার ভর্তি ব্যাগ নিয়ে আসছেন।
মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই প্রথম সাক্ষাৎ কবির। কবি শঙ্খ ঘোষ মানিক বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে দেখলেন তার খাটের উপর রয়েছে একটিমাত্র টেবিল, তাতে একটি ডায়েরি আর একটি পেন। এত বড় সাহিত্যিক, তার না আছে কোনো চাকচিক্য, না আছে কোনো আড়ম্বর। সেদিন শঙ্খ ঘোষ বেশ অবাক যেমন হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন তেমন। আর সেই মুগ্ধতায় আরও কিছুক্ষণ বিলীন থাকবেন বলেই তিনি মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বরানগর থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রায় 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে ফিরেছিলেন। এ প্রসঙ্গে আমরা বলতেই পারি, সেদিন শঙ্খ ঘোষ মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে মুগ্ধতা খুঁজে পেয়েছিলেন, আজ আমরা শঙ্খ ঘোষের লেখায় সেই মুগ্ধতা খুঁজে পাই। ধুতি পাঞ্জাবি ছাড়া তিনি নাকি কিছুই পরতেন না। কলমে যেমন সংযম বজায় রেখেছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও যথেষ্ট সংযমী ছিলেন শঙ্খ ঘোষ। কথা বা ঘটনার পুনর্ব্যবহার বা পুনরাবৃত্তি পাওয়া যায় না তাঁর লেখায়। এই পরিমিতি বোধ তাকে অনন্য করে তুলেছে। মানুষটি যেমন লেখায় তেমন বাস্তবেও সংযমী হলেও অনুভূতি জাগাতে শঙ্খ ঘোষ কখনো লিখেছেন, শূন্যতায় জানো শুধু, শূন্যের ভিতরে এত ঢেউ আছে সে কথা জানো না। আবার কখনো লিখেছেন, মুখের কথা একলা হলে রইল পড়েই গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকি বিজ্ঞাপনে। কবি শঙ্খ ঘোষের লেখা পড়তে শুরু করলে ভিতরের নির্জীবতা, দীনতা, অসম্পূর্ণতা সব এক এক করে খসে পড়তে শুরু করে। লেখা পড়ে আপনি হয়তো আগামীতে অন্য এক নতুন আমিতে পরিণত হবেন। কবির যাবতীয় বক্তব্য কবি লিখেই জানাতেন। ওনার প্রতিবাদী কণ্ঠস্বর লেখায় ফুটে উঠত। কোনো কিছুই ওনার আত্মসম্মান বোধ শির দাঁড়াকে এতটুকুও নড়াতে পারেনি। স্পর্ধার আরেক নাম শঙ্খ ঘোষ। কোনো রকম রাখ ঢাক না রেখেই নিজের বক্তব্যকে সোজাভাবে এবং সহজ সরলভাবে কলমের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। সোজা কথা সহজ করে তুলে ধরতেই তিনি ভালোবাসতেন। আপনি আত্মবিশ্লেষণ করবেন, তাই তো? কিভাবে করবেন বুঝতে পারছেন না? কোনো বিষয়কে গভীরভাবে জানতে চাইছেন, কোনো মানুষ, কোনো অনুভূতিকে গভীরভাবে চিনতে চাইছেন। শঙ্খ ঘোষের অনুপ্রেরণামূলক লেখা, জীবনবোধের লেখা পড়লে নিজেই নিজের কাছে নতুনভাবে ধরা দেবেন। কোথাও অন্যায় হচ্ছে দেখে প্রতিবাদ করতে চাইছেন, অন্যায়টা মেনে নিতে পারছেন না একদমই। চিন্তা নেই, শঙ্খ ঘোষ আপনার পাশে আছেন। তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জন করে উঠেছেন, তেমনি তার লেখার গভীরতা ও ভাষার সরলতাকে মুগ্ধতার সঙ্গে পাঠকরা আঁকড়ে রেখেছে। তাঁর লেখাতেও সত্যের প্রতি তাঁর দায়বদ্ধতা স্পষ্ট প্রকাশ পায়। জীবনের পথে চলতে চলতে কখনো অন্ধকারে হারিয়ে যেতে দেবে না আপনাকে এই মানুষটি। তার সরাসরি সান্নিধ্য মেলেনি তো কি হয়েছে, তার লেখা আর কথাই আমাদের শিক্ষক। শঙ্খ ঘোষের বিষয় ভাবনা ও শিল্প সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। এরকমই প্রতিবাদী কণ্ঠস্বর, সত্যানুসন্ধানী ব্যক্তিত্বে শঙ্খ ঘোষ অদ্বিতীয়। তাই তো তিনি সমগ্র পাঠক সমাজের অত্যন্ত কাছের এক মানুষ। যারা তার নৈকট্যে আসার সৌভাগ্য অর্জন করেছে, তাদের স্মৃতিতে কবির মৃদুভাষ্যতা, স্মিত হাস্যময় স্নেহশীল উপস্থিতি উজ্জ্বল হয়ে আছে, থাকবে। ওকাম্পর রবীন্দ্রনাথ, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দের বারান্দা, এই গ্রন্থগুলিতে রবীন্দ্র বিশ্লেষক শঙ্খ ঘোষ নতুন দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মকে বিশ্লেষণ করেছেন। একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন,
আজকাল সকলেই সকল বিষয়ে চেঁচিয়ে কথা কয়, আস্তে কথা বলা একেবারেই উঠিয়া গিয়াছে। কানটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য হইয়া উঠিছে। বাংলা খবরের কাগজগুলি কেবল শব্দের প্রভাবে পাঠকদের কান দখল করিয়া বসিয়াছে। কি যে পড়িয়াছে তা বড় একটা ভাবিয়া দেখে নাই, কেবল গলা খাটো না হইলেই হল। একটা কথা উঠলে হয়, অমনি খবরের কাগজগুলিতে মহা চেঁচামেচি পড়িয়া যায়। কথাটা হয়তো বোঝাই হয় নাই, ভালো করিয়া শোনাই হয় নাই, হয়তো সে বিষয়ে কিছু জানাই নাই, কিন্তু আবশ্যক বিষয়টা যত কম বোঝা যায় বোধ করি ততই হো হো করিয়া চেঁচাইবার সুবিধা হয়। প্রাণের সঙ্গে যখন কোনো কথা বলি তখন যাহা বলি তাহারই একটা বল থাকে। যখন প্রাণে বাজে নাই অথচ মুখে বলতে হইবে, তখন চেঁচাইয়া বলিতে হয়, বিস্তর বলিতে হয়। এই কথাগুলো শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে রবীন্দ্র বিশ্লেষক শঙ্খ ঘোষের কম কথা বলার আরও একটা কারণ। শুধু নিজের লেখাতেই যে মগ্ন থাকতেন তা কিন্তু একেবারেই নয়। তরুণ কবিদের পিতৃস্নেহে অভিভাবক হিসেবে পথ দেখাতেন, তাঁদেরটা শুনতেন, পড়তেন। ছোটদের জন্য লিখেছেন মজার মজার কবিতা, আনন্দের সঙ্গে দিয়েছেন শিশুদের জন্য শিক্ষামূলক বার্তাও। ছোটদের জন্য লিখেছেন গ্রন্থ, দিয়েছেন শিক্ষার বার্তা। বিদ্যাসাগরের বইটি পড়ে বেড়ে উঠবে জ্ঞানের সত্তা। সব কিছুতেই খেলনা হয়, বইটি পড়েই দেখো, মজার কথা মজার ছড়া স্মৃতির পাতায় রাখো। সুপারি বনের শাড়ি, আমন ধানের ছড়া, গ্রাম বাংলার সৌন্দর্যে বইয়ের পাতা ভরা। পড়েই দেখো, কথা নিয়ে খেলা, সেরা ছড়া আর ছোট্ট একটা স্কুল। জীবন ভরবে সমৃদ্ধিতে, শিক্ষা ও সংস্কৃতিতে থাকবে না কোনো ভুল। কলমের জাদুতে আমাদের উপহার দিলেন একের পর এক কবিতা ও গদ্যের সম্ভার। 1977-এ সাহিত্য একাডেমি পুরস্কার, 2011-তে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। দার্শনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন এই মানুষটির মধ্যে না ছিল কোনো অহংকার, না ছিল কোনো কার্পণ্যতা। বঙ্গীয় পরিষদের কর্মীদের অর্থাভাব থেকে নিজের পাওয়া পুরস্কারের মোটা অঙ্কের টাকাটা তাদেরকেই দিয়ে দিয়েছিলেন। চিত্তপ্রিয় ওরফে শঙ্খ ঘোষ। কুন্তক এবং শুভময় রায় এই দুটি ছদ্মনামে কিছু কাব্যগ্রন্থ লিখেছেন। শব্দ নিয়ে খেলা এই কাব্যগ্রন্থটি কুন্তক ছদ্মনামে লিখেছিলেন। কবি শঙ্খ ঘোষ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, কবি নরেশ গুহ নাকি তাকে পছন্দ করতেন না একদমই, তাই অমরেন্দ্র চক্রবর্তীর একটি পত্রিকায় শঙ্খ ঘোষ শুভময় রয় ছদ্মনাম নিয়ে লিখেছিলেন। আর ওনার সেই লেখা পড়ে কবি নরেশ গুহ প্রশংসা করে বলেছিলেন, শুভময় রায়ের লেখা আরও পড়তে চান। যে মানুষটা অপছন্দের তাঁর লেখা পড়ে প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, পাঠকের হৃদয় স্পর্শ করার এতটাই ক্ষমতা রাখে কবি শঙ্খ ঘোষের লেখা। স্ত্রী প্রতিমা ঘোষের সঙ্গে দীর্ঘ ৬২ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে ২০২১ সালে চিরঘুমের দেশে চলে গেছেন কবি শঙ্খ ঘোষ। না, কবির, লেখকের, মহামানব তথা মহাপুরুষের, মহামানবীর কখনো মৃত্যু নেই, মৃত্যু হয় না। আমি বলি তাঁরা অমর, তাই পাঠক আজও শঙ্খধ্বনি শুনতে পায়। আজন্মকাল কবির শিহরণ জাগানো সৃষ্টি মানুষের পথ আলোকোজ্জ্বল করবে, প্রশস্ত করবে। শঙ্খ ঘোষের কবিতারই কয়েকটি লাইন দিয়ে শেষ করব আজকের নিবেদন। আমার দুঃখের দিন তথাগত, আমার সুখের দিন ভাসমান, এমন বৃষ্টির দিন পথে পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে।
আবার সুখের মাঠ জল ভরা, আবার দুঃখের ধান ভরে যায়। এমন বৃষ্টির দিন মনে পড়ে, আমার জন্মের কোনো শেষ নেই, আমার জন্মের কোনো শেষ নেই।